হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে গঙ্গাপুত্র ভীষ্মকে নিয়ে। তো আমরা মহাভারত ডায়েরিজে যে পরপর এক একটা ক্যারেক্টারকে নিয়ে কথা বলছি, তো তার মধ্যে ভীষ্ম একটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার। তিনি মহাভারতে তার ইম্পর্টেন্স রয়েছে প্রচন্ড বেশি। তো তাকে নিয়ে আজকে কথা বলবো এবং তার একবার পরশুরাম, যিনি পরশুরামই বিশ্বর গুরু ছিলেন, তার সাথে একবার তার যুদ্ধ হয়েছিল, সেই বিষয়টা নিয়েও কথা বলবো। তো বিশ্বর ব্যাপারে একটু গোড়া থেকে কথা বলি। তো সবচেয়ে প্রথমে আপনাদেরকে বলে রাখি, বিশ্বর বাবা হচ্ছে রাজা শান্তনু এবং মা হচ্ছে গঙ্গা। এবার এই গঙ্গা এবং শান্তনুর একটা ব্যাক স্টোরি রয়েছে, সেটা আমি একটু ছোট্ট করে বলে দিই। তো মানে শান্তনু এবং গঙ্গা একটা টাইমে দেবী দেবতা ছিল এবং একবার স্বর্গে আর কি তারা দুজনের দিকে তাকিয়েছিল আর কি, তাকাচ্ছিল আর কি কামনার নজরে আর কি। তো সেই জন্য সেখানে যারা দেবতারা ছিল তারা আর কি অভিশাপ দিয়েছিল ওদেরকে, যে তোমরা এইভাবে দুজনের দিকে তাকাচ্ছ, তাই তোমরা মানুষ হয়ে আর কি পৃথিবীতে জন্মাবে। এবং তাই জন্য পরে আর কি সেই যে স্বর্গ থেকে আর কি শান্তনু পৃথিবীতে মানুষ হিসাবে জন্মে এবং গঙ্গাও আর কি মানুষ রূপে আর কি পৃথিবীতে আসে। এবং রাজা শান্তনু এই গঙ্গার মানে যখন রাজা ছিলেন আর কি, তো একদিন হঠাৎ গঙ্গাকে দেখতে পায় এবং তার প্রেমে পড়ে যায়। খুব সুন্দরী দেখতে একজন মহিলা, এবং গঙ্গাকে বিয়ে করেন। তো গঙ্গা বলেছিল, আমি তোমাকে বিয়ে করবো, কিন্তু আমার একটা শর্ত আছে। বলছিল কি? বলছিল, আমি যা কাজ করবো তুমি আমাকে কোনোদিন প্রশ্ন করবে না। যদি প্রশ্ন করো কোনোদিন যে কেন এটা আমি করছি, তাহলে সেই মুহূর্তে আমি তোমাকে ছেড়ে চলে যাবো। তো বলেছিল ঠিক আছে, এটা কি ব্যাপার আছে? আমি হ্যাঁ ঠিক আছে, কোনো প্রশ্ন করবো না। এবার দেখা যাচ্ছে কি, রাজা শান্তনুর প্রথম পুত্র হয়েছে, গঙ্গা তাকে নিয়ে গিয়ে জলে ভাসিয়ে দিচ্ছে। এবার শান্তনু কিছু জিজ্ঞেস করতে পারছে না। আরবার একটা ছেলে হয়েছে, আবার গিয়ে জলে ভাসিয়ে দিচ্ছে, আবার শান্তনু কিছু জিজ্ঞেস করতে পারছে না। এরকম করে করে 7টা ছেলেকে জলে ভাসিয়ে দিয়েছে। তো রাজা শান্তনু তো পুরো ভেঙে পড়ছে, একটার পর একটা ছেলে হচ্ছে, তাদেরকে জলে গিয়ে ভাসিয়ে দিচ্ছে। মানে এটা একটা বাবা চোখের সামনে দেখছে, কিছু মানে বলতে পারছে না। তো ফাইনালি 8 নম্বর যখন ছেলে হয়, তাকে জলে ভাসাতে যায়, তখন শান্তনু আটকে নেয়, বলে তুমি কেন এটা করছো? তখন বলে যে আপনি আমাকে কথা দিয়েছিলেন যে আপনি আমাকে কোনোদিনও কোনো প্রশ্ন করবেন না। আজকে আপনি আমাকে প্রশ্ন করলেন, জিজ্ঞেস করলেন, আপনাকে আমি উত্তরটা দেবো, কিন্তু আমি আপনাকে ছেড়ে চলে যাব। এবার তখন গঙ্গা আর কি বলে যে এই 7টা ছেলে গিয়েছিল, তখন আমরা ওটার ব্যাক স্টোরি একটা আছে, সেটা হচ্ছে এই 8টা যে ছেলে হয়েছে, 7টাকে ডুবিয়ে দিয়েছে, 8 নম্বরটা বেঁচে আছে। তো সেই 8টা ছেলে হচ্ছে অষ্টবসু, এদেরকে আমরা অষ্টবসু বলি। সেই অষ্টবসুরা আগের জন্মে একবার একটা জঙ্গলে গেছিল এবং জঙ্গলে তারা ছিল, সেখানে একটা খুব সুন্দর গরু দেখতে পায়। এবং এই অষ্টবসুর মধ্যে মানে যেটা আর কি 8 নম্বর যে সন্তানটা, যেটা গঙ্গা বাঁচিয়ে নিয়েছে, এখনো মারা যায়নি, সে আগের জন্মে যে ছিল, তো সে প্রভাস নাম ছিল তার। তো সে ওই গরুটাকে চুরি করবার প্ল্যান করে এবং চুরি করতে যায়। তো বশিষ্ঠ মুনির গরু ছিল ওটা, সৌরভী বলে। তো সেই বশিষ্ঠ মুনি প্রচন্ড রেগে যায় এবং এই অষ্টবসুকে অভিশাপ দেয় যে তোমরা সবাই পৃথিবীতে জন্মাবে। এবং ওই বাকি 7জনকে বলেছিল, যেহেতু তোমরা ডাইরেক্টলি এই চুরিটার মধ্যে ইনভলভ ছিলে না, তাই জন্য তোমরা মানে মানুষ হিসেবে জন্মাবে, সঙ্গে সঙ্গে মুক্তি পেয়ে যাবে, তাই জন্য মারা যাবে। কিন্তু তুমি যেহেতু, ওই প্রভাসকে বলেছিল যে তুমি যেহেতু এই মানে চুরিটার মধ্যে ইনভলভ ছিলে এবং তুমি এটার মাস্টার মাইন্ড, তাই জন্য তুমি মানে বেঁচে থাকবে বহুদিন পৃথিবীতে মানুষ হিসেবে এবং কষ্ট ভোগ করবে। মানে মানুষ হিসেবে বেঁচে থাকা মানে তো কষ্ট ভোগ করা। তো সেই আর কি এই গঙ্গা ওই ব্যাক স্টোরিটা বললো যে আমি আর কি ওদেরকে মুক্তি দিচ্ছিলাম। তো 7জনকে মুক্তি দিয়ে দিয়েছিলাম, এই 8 নম্বর জন বেঁচে গেল। এ কিন্তু এখন প্রচুর কষ্ট ভোগ করবে আর কি, এবং এ বেঁচে থাকবে। তখন ও বলে যে তাহলে কি করবো? তো গঙ্গা ছেড়ে চলে যায় শান্তনুকে, বলে আমি আপনার ছেলেকে তৈরি করে মানে একদম মানুষ করে আপনাকে আবার ফিরিয়ে দেবো। তারপরে বহু বছর কেটে যায়, শান্তনু দুঃখের মধ্যেই থাকে, বউ ছেড়ে চলে গেছে, ছেলে নেই। হঠাৎ একদিন দেখে যে গঙ্গার জল কেউ একটা তীর মেরে আটকে দিয়েছে, গঙ্গার যে ফ্লোটা সেটাকে পুরো আটকে দিয়েছে। তো শান্তনু গিয়ে দেখে একজন ইয়াং ছেলে, 16-17 বছর বয়স, সে আর কি তীর চালিয়ে ওরকম করছে। তো তখন শান্তনু আর কি জানতে পারে যে ওটা গঙ্গার ছেলে দেবব্রত, মানে তারই ছেলে আর কি। তো এবার গঙ্গা বলে যে আমি একে আর কি বেস্ট বেস্ট টিচারদের কাছ থেকে শিখিয়েছি, পরশুরাম ধনুর্বিদ্যা শিখিয়েছে, বৃহস্পতির কাছে পড়াশোনা শিখেছে, এরকম সব বেস্ট বেস্ট ওয়ার্ল্ডের টিচারদের কাছে একে আমি শিক্ষা দিয়েছি, আপনার কাছে আমি দিয়ে দিলাম, এ আপনার ছেলে আপনার কাছে থাকবে এবার থেকে, বলে গঙ্গা চলে যায় আবার। তো এবার শান্তনু তো খুব খুশি এরকম একটা ছেলে। তো তারপরে সে দেবব্রতকে নিয়ে আসে এবং দেবব্রতকে যুবরাজ বানিয়ে দেয়। এবার এইসব আর কি খুব ভালো করেই কাটছিল, শান্তনু খুব খুশি, এরকম একটা উপযুক্ত পুত্র পেয়েছে সিংহাসনের জন্য। এবার বেশ কিছুদিন কেটে যায়। তো শান্তনু একদিন জঙ্গলে শিকার করতে গেছে নিজের ছেলে দেবব্রতর সাথে। এবার সেখানে গিয়ে একটা মানে নৌকা চালাচ্ছে, নৌকা পারাপার করায় এরকম একজন মহিলা, যেটা হচ্ছে সত্যবতী, তাকে দেখে শান্তনু প্রেমে পড়ে যায়। সে নৌকাতে বসে বলে চালাও, চালাতে থাকো, এবং সে একভাবে দেখে আর কি, সে এতই সুন্দরী সত্যবতী, তাকে দেখে পুরো প্রেমে পড়ে যায়, মুগ্ধ হয়ে যায়। এবার রাজা শান্তনু যায় হচ্ছে সত্যবতীর বাবার সাথে কথা বলতে, কিন্তু সত্যবতীর বাবা বলে না, আমি মেয়ের বিয়ে আপনার সাথে দেবো না। তার কারণ হচ্ছে আপনার তো অলরেডি ছেলে আছে, তো সে তো কালকে গিয়ে রাজা হবে, তো আমার মেয়ে, তার যে পুত্র বা পুত্রী হবে, তো তার তো কোনো ভবিষ্যৎ নেই, আপনি তো দেবব্রতকেই রাজা বানিয়ে যাবেন, বলে সেও ফেরত পাঠিয়ে দেয়। তো ও শান্তনু আর কি দুঃখ পেয়ে চলে যায়।
কিন্তু বাবার ওই কন্ডিশন দেখে, বাবাকে যেহেতু দেবব্রত প্রচন্ড ভালোবাসতো, তো বাবার ওই কন্ডিশন দেখে সে যায় এই সত্যবতীর বাবার কাছে, বলে আপনি মেয়ের বিয়ে দিয়ে দিন আমার বাবার সাথে। বলছেন যে না না, এটা সম্ভব নয়, তুমি কালকে রাজা হবে, তো আমার মেয়ের ছেলেদের কি হবে আর কি। তখন বলছে ঠিক আছে, আমি আর কি আপনাকে কথা দিচ্ছি যে না, তারাই রাজা হবে। বলছে না, আমি তোমার কথায় বিশ্বাস করি না, তুমি আজকে বলছো, তুমি নয় কথা রাখলে, কিন্তু তুমি কালকে বিয়ে করবে, তোমার ছেলে মেয়ে হবে, তারা তোমার কথা থোড়েই রাখবে। তখন বলছে ঠিক আছে, আপনি এইরকম বলছেন তো, আমি প্রতিজ্ঞা করছি আর কি যে আমি কোনোদিনও বিয়েও করব না, আজীবন ব্রহ্মচারী থাকবো, আমার ছেলে মেয়ে হবেও না, এবং আমি হস্তিনাপুরের মানে এর সিংহাসনের রক্ষা করব, সেখানে যে বসবে তাকে পুরো প্রোটেক্ট করার দায়িত্ব হচ্ছে আমার। এবং সে সেটা বলে, এবং এই যে প্রতিজ্ঞাটা করে ভীষ্ম প্রতিজ্ঞা, সেই থেকে তার নাম হয়ে যায় দেবব্রত থেকে ভীষ্ম। এবং বলা হয় যখন সেই মানে প্রতিজ্ঞাটা করেছিল তখন আকাশ থেকে আর কি পুষ্প বৃষ্টি হয়েছিল দেবতারাও দিয়ে। তো এবার তারপরে সে সত্যবতীকে নিয়ে আসে, বাবার সাথে বিয়ে দিয়ে দেয়। বাবা বিয়ে তো করে নেয় সত্যবতীকে, মানে শান্তনু, কিন্তু এই যে ছেলে এত বড় একটা স্যাক্রিফাইস করে দিল, এটা আর কি তাকে মনের ভিতর থেকে কুড়ে কুড়ে খায়। তো শান্তনু এরপর অসুস্থ হয়ে পড়েন এবং ধীরে ধীরে তিনি মারা যান। এবং তার দুটো ছেলে হয়েছিল সত্যবতীর, একটা হচ্ছে চিত্রাঙ্গদ, একটা হচ্ছে বিচিত্র বীর্য। চিত্রাঙ্গদ আর কি মারা গেছিল, তারপরে বিচিত্র বীর্য বিয়ে দেওয়ার জন্য সে 3টে রানীর কাছে আর কি যাওয়া, মানে 3টে রাজকুমারীর আর কি একটা স্বয়ম্বর হচ্ছিল, যেখানে অম্বা, অম্বিকা, অম্বালিকা। তো ভীষ্ম তাদের ওখানে যায়, এবং সেখানে এই অম্বা যে ছিল সবচেয়ে বড় বোন, তার আর কি অলরেডি শাল্য নরেশ যে মানে শাল্য রাজা, যে শাল্য দেশের রাজা, তার সাথে প্রেম একটা ছিল অলরেডি। তো এবার ভীষ্ম গিয়ে ভীষ্ম স্বয়ম্বরে পার্টিসিপেট ইত্যাদি করে না, সে সঙ্গে সঙ্গে মানে একটা তীর চালিয়ে সব রাজাদের মুকুট ফেলে দেয়, এবং দিয়ে এই 3জন একে বলে আমি আমার ভাইয়ের রিপ্রেজেন্টেটিভ হয়ে এসেছি, আমি 3জনকে নিয়ে যাচ্ছি বিয়ের জন্য। 3টে মহিলাকে নিয়ে রথে করে আসছে, তখন শাল্য নরেশ ভীষ্ম রাস্তা আটকায়। তো ভীষ্ম তাদেরকে পরাস্ত করে চলে আসে। ভীষ্ম তো বিশাল বড় যোদ্ধা, তো শাল্য নরেশকে সে হারিয়ে দেয় এবং দিয়ে সে ফেরত চলে আসে রাজ্যে। এবং আসার পরে সেখানে এসে অম্বা সত্যবতীকে বলে যে আমি কিন্তু শাল্য নরেশকে ভালোবাসি, আমাদের প্রেম আছে, তো আমি এই বিয়েটা করতে পারবো না। তো বিশ্ব বলে যে দেবী আপনি সেখানে আমাকে বললেন না কেন, তাহলে আপনাকে নিয়ে আসতাম না, চলুন আপনাকে ফেরত দিয়েছি। তো অম্বিকা আর অম্বালিকা থেকে যায়, অম্বাকে নিয়ে ও ফেরত দিতে আসে। এবার যে শাল্য নরেশ আছে সে বলছে যে তোমাকে ভীষ্ম নিয়ে গেছে নিজের সাথে, জিতে নিয়ে গেছে, রাজাদের তো এরকম ব্যাপার থাকে, জিতে নিয়ে গেছে, তো তুমি ওকেই বিয়ে করো, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এবার ওর বাপের বাড়িতে নিয়ে গেছে, সেখানে বলছে যে দেখুন আপনি তো নিয়ে গেছেন এখান থেকে, আর আমরা ফেরত নিতে পারবো না। তো এবার অম্বা কোথায় যাবে? এবার অম্বা ফেরত চলে এসেছে। অম্বা এসে বলছে ভীষ্মকে, বলছে তুমি আমাকে বিয়ে করো। ভীষ্ম বলছে আমি তো প্রতিজ্ঞা করেছি আমি আজীবন ব্রহ্মচারী থাকবো। তো তখন ও বলে যে তুমি আমার তাহলে এত বড় ক্ষতি করলে কেন? ঠিক আছে, তুমি আমাকে ওখান থেকে নিয়ে গেলে, এখন আমাকে কেউ অ্যাকসেপ্ট করতে চাইছে না, তুমিও বিয়ে করতে চাইছো না, আমি কোথায় যাব? বলে এবার সেই রাগে, তো ভীষ্ম তো কিছুতেই বিয়ে করলো না, তো সেই রাগে অম্বা বেরিয়ে বিভিন্ন জায়গায় যেতে থাকে। যেতে 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 একটা জায়গায় পার্টিকুলারলি একটা ঋষিদের আশ্রমে পৌঁছায়। ও সব জায়গায় গিয়ে বলছিল যে আমাকে জাস্টিস পাওয়ান, আপনারা ভীষ্মকে কিছু বলুন। তো কেউ তো ভীষ্মর সাথে কে পাঙ্গা নেবে, তো কেউ কিছু করছিল না। তো এরকম করতে করতে একটা ঋষির আশ্রমে গেছে, সেখানে পরশুরাম এসেছিল। তো পরশুরামকে ওর নিজের দুঃখের কথা বলে যে জানেন ভীষ্ম আমাকে এরকম জিতে নিয়ে গেছে, কিন্তু তারপরে বিয়ে করতে চাইছে না। পরশুরাম বলে সে কি? পরশুরামের তো স্টুডেন্ট, পরশুরাম ডেকে পাঠায় বিশ্বকে, মানে হস্তিনাপুরে বাইরে গিয়ে বর্ডারের কাছে বসে। তো বিশ্ব আসে সঙ্গে সঙ্গে, আপনি এখানে বসে আছেন কেন, আপনি আসুন ভিতরে। বলে আমি কোথাও যাবো না, তুমি অম্বাকে বিয়ে করো এক্ষুনি, নাহলে এটা তোমার মানে ক্ষত্রিয় ধর্মের পালন করো আর কি, তুমি তাকে জিতে এনেছো অথচ তুমি বিয়ে করছো না কেন, তোমাকে বিয়ে করতেই হবে। তখন বলে না আমি পারবো না, আমি তো এই করেছি, প্রতিজ্ঞা করছি। বলে তাহলে তুমি জিতে আনলে কেন? বলে যে আমি তো আমার ভাইদের রিপ্রেজেন্টেটিভ হয়ে, বলছে আমি কিচ্ছু শুনতে চাই না, নয় তুমি বিয়ে করবে নয় আমার সাথে যুদ্ধ করবে। বলে ঠিক আছে, আমাকে যুদ্ধ করতে হবে। এবার দুজনে যুদ্ধ করতে এসছে, পরশুরাম একদিকে ভীষ্ম, যুদ্ধ হবে। তার আগে, যুদ্ধের ঠিক আগে মুহূর্তে ভীষ্ম নেবে এসে পরশুরামকে পায়ে হাত দিয়ে প্রণাম করে, যেহেতু গুরু হয় বলে আমাকে আশীর্বাদ দিয়ে। বলছে আমি এটাই দেখছিলাম, আমি তোমাকে বিজয়শ্রীর আশীর্বাদ দিলাম, যদি তুমি আমাকে গুরুকে পেশে রথ থেকে নেবে প্রণাম না করতে তাহলে আমি তোমাকে অভিশাপ দিতাম। ঠিক আছে, কিন্তু তুমি যে তোমার ডিগনিটিটা মেনটেন করেছো, তুমি আশীর্বাদ দিলে, এবার আমি তো তোমাকে জিতে যাওয়ার আশীর্বাদ দিয়ে দিয়েছি, এবার তুমি আমার থেকে জিতবে। এবার তখন বিশাল একটা যুদ্ধ হয় এবং সেখানে পরশুরামকে পরাস্ত করে দেয় বিশ্ব এবং তাকে বন্দি করে না, দিয়ে বলে যে গুরুদেব আমি মানে ক্ষমা চাইছি, কিন্তু আমার কিছু করার নেই, আমি প্রতিজ্ঞা করে ফেলেছি। তো সেই বিশ্বর বিয়ে হয় না, কিন্তু অম্বা ওই দুঃখে গিয়ে তপস্যা করতে শুরু করে এবং বলা হয় সে নদী হয়ে গেছিল এবং পরের জন্মে সে শিখণ্ডী হয়ে জন্মায় এবং তার জীবনের লাইফের পারপাসই হচ্ছে ভীষ্মর মৃত্যু। এবং পরে যখন অর্জুনের সাথে লড়াই হচ্ছিল বিশ্ব, তো অর্জুন পাশে দাঁড় করিয়ে শিখণ্ডীকে তীর মেরেছিল এবং শিখণ্ডীকে দেখে আর কি ভীষ্ম সেখানে
তীর চালায়নি, সে রেখে দিয়েছিল আর কি, আমাদের অস্ত্র রেখে দিয়েছিল। তো তখন অর্জুন পরপর তীর মেরে তাকে আর কি মানে তীরের শয্যা বানিয়ে আর কি সেখানে শুইয়ে দেয়। তো সেই আর কি সেই গল্পটা তো মহাভারতে, সেই গল্পটা তো খুব ফেমাস, এটা আপনারা প্রত্যেকেই জানেন। বাট এই ছিল পুরো ভীষ্মর জার্নি, এবং পুরো মহাভারতের 18 দিন ধরে কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল, 9 দিন সেখানে ভীষ্ম কৌরবদের হয়ে লড়েছিল। সে একটা প্রতিজ্ঞা করেছিল সে পাণ্ডবদের মারবে না, তাই সে কাউকে মারেনি, সে প্রচুর সৈন্যদেরকে মারছিল। এবং অর্জুনের সাথেও যখন লড়াই হচ্ছিল, প্রথমে অর্জুনও তার দিকে মারছিল না, তাই জন্য শ্রীকৃষ্ণ রেগে গিয়ে রথের চাকা তুলে মারতে গেছিল, এবং তারপরে আর কি অর্জুন আর কি তাকে বারণ করে যে না না, আপনি তো বলেছিলেন অস্ত্র শস্ত্র তুলবেন না, তো আপনি করবেন না এই জিনিসটা। তো তারপরে ওর মানে কৃষ্ণ রেখে দেয় আর কি। তো তারপরে ফাইনালি এইভাবে আর কি শিখণ্ডীকে সামনে দাঁড় করিয়ে গঙ্গাপুত্র ভীষ্মকে আর কি পরাস্ত করা হয়, এবং সে পুরো ওই যে তীরের শয্যার ওপর পুরো 18 দিন, বাকি 9 দিনও শুয়েছিল এবং সবটা দেখেছিল। এবং বলে যখন পুরো মানে যুধিষ্ঠির রাজার জায়গায় বসে গেল আর কি, সিংহাসনে বসে গেল, রাজা হয়ে গেল, তখন আর কি তাকে উপদেশ ইত্যাদি দিয়ে তারপরে আর ভীষ্মর ওই ইচ্ছা মৃত্যু বরদান ছিল আর কি, ওটা বাবা শান্তনু দিয়েছিল ইচ্ছা মৃত্যু, যেহেতু ওরকম একটা প্রতিজ্ঞা করেছিল, বাবার জন্য এত ত্যাগ করেছিল, তাই জন্য ইচ্ছা মৃত্যুর বরদানটা দিয়েছিল শান্তনু। সেই যতক্ষণ চাইবে ততক্ষণ সে বেঁচে থাকবে, যেই চাইবে না তখন মারা যাবে। তখন আর কি বিশ্ব যখন দেখলো যুধিষ্ঠির বসে গেছে, তখন সে মারা গেছিল আর কি। এবং আর কি সেটা আপনাকে কদিন আগে বলছিলাম যে অর্জুনের নিজের ছেলের সাথে যে লড়াই, তো ওর বেসিক্যালি আর কি সেটা গঙ্গা আর কি, যেহেতু নিজের ছেলে ভীষ্মকে ওরকম করেছিল অর্জুন, তাই জন্য অর্জুনকে অভিশাপ দিয়েছিল তুমিও তোমার ছেলের হাতেই মারা যাবে আর কি। তো এই ছিল ভীষ্মর গল্প। এবং তিনি আর কি মানে এই যে কাটাপ্পার ক্যারেক্টারটা বাহুবলীতে আপনারা দেখতে পারেন, সেটা ইজ ভেরি মাচ ইন্সপায়ার্ড বাই ভীষ্মস ক্যারেক্টার, যে হি উইল বি লয়াল টু দ্য থ্রোন। তো সেই জিনিসটা মানে রাজামৌলি আর কি ওই ইন্সপিরেশনটা নিয়ে ব্যবহার করেছিলেন। তো এই ছিল ভীষ্মর পুরো গল্প। আপনারা কারা জানতেন না অবশ্যই কমেন্ট সেকশনে জানান, আর এরকম গল্প আরো কি কি কোন কোন ক্যারেক্টারের ব্যাপারে চান সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান। থ্যাংক ইউ সো মাচ, বাই।